পর্যটনের 10 দিগন্ত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবু রহেন সুমন। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোতে ট্যুরিস্ট ক্যারিং ক্যাপাসিটির গুরুত্ব এবং একই সাথে আমরা হালাল ট্যুরিজম নিয়ে কথা বলবো। তো সাম্প্রতিক সময়ে বিশ্বে হালাল ট্যুরিজম বহুল আলোচিত একটি ট্যুরিজম। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাজমুল হুদা। জনাব নাজমুল হুদা, আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সুমন ভাই। পর্যটনের 10 দিগন্ত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দর্শকদেরও অনেক অনেক ধন্যবাদ। তো নাজমুল ভাই, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ব্যাপক। যেটা বলা যায় সেটা হলো আমাদের ডোমেস্টিক পর্যটনের ভারে আমাদের জনপ্রিয় গন্তব্যগুলো আজকে ধ্বংসের মুখোমুখি চলে গেছে। তো এই পর্যায়ে আমরা আবার বিদেশি পর্যটক আকর্ষণ করার কথাও ভাবছি। তো আমরা যেখানে আমাদের গন্তব্যগুলোকে আমাদের পর্যটকের ভার থেকেই রক্ষা করতে পারছি না, সেখানে বিদেশি পর্যটক আবার আনা, এই জিনিসটা কি ঠিক আছে নাকি আপনার কি মনে হয়? ধন্যবাদ। অনেক সুন্দর একটা প্রশ্ন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যে প্রশ্নটি করলেন এটা একটা কনসার্ন, একটা একটা ভাবার জি, জি, একটা বিষয়। জি। খুব ভালো একটা কোয়েশ্চেন। কারণ আপনি জানেন যে পশ্চিমা দেশগুলোতে যখন ট্যুরিজমটা ফ্লারিশ করে তখন এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ট্যুরিজম ডেভেলপমেন্টটাকে সাস্টেনেবল ওয়েতে ডেভেলপ করতে না পারার জন্য কিন্তু অনেক ডেস্টিনেশন, অনেক ভালো ভালো ডেস্টিনেশন তারা কিন্তু আজকে মুখ থুবড়ে পড়েছে। সেখানে আর কোনো ভিজিটার যায় না। সেখানে এখন মানে জনাকীর্ণ অবস্থা বলতে পারেন যে সেখানে এখন জনশূন্য অবস্থা জনশূন্য অবস্থা বলতে পারেন। যে সমস্ত ট্যুরিস্টরা আগে ভিজিট করতো তাদের প্রেতাত্মারা ওখানে এখন ঘুরে বেড়ায়। আচ্ছা, আচ্ছা। সেই প্রেতাত্মাদের ভয়ে হয়তো আর নতুন ট্যুরিস্টরা যেতে ভয় পায়। ওকে। তো যে কারণে আমাদের দেশেও এরকম যেন সিনারিও তৈরি না হয় সেজন্য আমাদেরকে সাস্টেনেবল ওয়েতে চিন্তা করতে হবে। আর সারা বিশ্বে আপনি জানেন যে কোনো একটা কাজে আমরা এসডিজি যে গোল, 17টা গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোলটা, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটা কিন্তু এমনি এমনি আসেনি। পুরো পৃথিবীকে আমরাই শুধু যে ভোগ করব এমনটা না, পুরো পৃথিবীকে আমরা ছেড়ে দিতে হবে ফর দ্য নেক্সট জেনারেশন। আবার পরের জেনারেশন যখন আসবে তখন তারাও থিঙ্ক করবে যে আমরা শুধু এটাকে ভোগ করব না, এটাকে প্রিজার্ভ করে রাখতে হবে, আমরা কিছুটা ভোগ করব। এই এক্সপেরিয়েন্সটা যেন আমার পরের জেনারেশন পায়, সেই কনসেপ্টটাই থেকেই কিন্তু মূলত এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের সূচনা। তো যে কারণে পশ্চিমা দেশগুলো চিন্তা করলো যে আমরা যা আছে বর্তমানে আমরা এখনই সব আমরাই দেখে শেষ করব, আর অন্যদের আর দেখার দরকার নেই। যে কারণে মানে সেই ডেস্টিনেশনগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত। এখন আমাদের এশিয়ান কান্ট্রিতে, এই সমস্ত কান্ট্রিতে এখনও ওইভাবে এক্সপ্লোর হয়নি। অনেক ডেস্টিনেশন আছে যেগুলো আমরা এখনও জানি না, কিন্তু আজ থেকে 20 বছর পরে বা 50 বছর পরে সেগুলো ফাইন্ড আউট হবে, সেখানে অ্যাক্সেসিবিলিটি হবে, সেখানে ডেস্টিনেশনের ডেভেলপ হবে, সেখানে হোটেল হবে, মোটেল হবে, সেখানে এয়ারপোর্ট হবে, সব কিছুই হতে পারে এবং সেখানে ভিজিটাররাও বাড়বে। এই অবস্থায় বাংলাদেশ কি করতে পারে? এই অবস্থায় বাংলাদেশের যে ডেস্টিনেশনগুলো রয়েছে সেই ডেস্টিনেশনগুলো আমাদের এখন থেকেই উচিত যে এই ডেস্টিনেশনগুলোকে সুন্দরভাবে সাস্টেনেবল ওয়েতে ডেভেলপ করা। যেমন আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের ডোমেস্টিক ট্যুরিস্টের ভারেই ভারাক্রান্ত, জি। সেখানে ফরেন ট্যুরিস্টরা আসা কতটা যৌক্তিকতা আপনি যৌক্তিকতা। মনে করছেন? তো এই প্রশ্নটার উত্তর হিসেবে আমি যেটা আর কি দিব, যেমন ধরেন আমি যদি কক্সবাজারের কথা চিন্তা করি, কক্সবাজারে আপনার হচ্ছে যে বিচগুলো আমাদের পরিচিত, যে পয়েন্টগুলো আমাদের পরিচিত, বিচের যে পয়েন্টগুলো, সে আপনি হচ্ছে এই সুগন্ধা বলেন আর হচ্ছে আপনার কলাতলি বলেন, সুগন্ধ কলাতলি।
হ্যাঁ, যে পয়েন্টটা বলেন না কেন, এই পয়েন্টগুলোতে কিন্তু মানুষ গিয়ে ভিড় জমায়। এখানে হোটেলগুলো যেটা আর কি হয়তো অগণিত হোটেল হয়ে গিয়েছে, সেখানে পারমিশন নিয়েছে তারা 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 হোটেল বানিয়েছে। এখন থাকার যদি বাসস্থান থাকে তাহলে ট্যুরিস্ট যাবেই। এখন যদি থাকাটাকেই আমরা যদি নিয়ন্ত্রিতভাবে যদি আমরা এই বাসস্থানটা গড়তে পারতাম, তাহলে কিন্তু ট্যুরিস্টরা আগে থেকেই, যেমন আমি যদি একটা হোটেল না পাই, আমি কিন্তু ভিজিট করতে যাব না, বা আপনিও যাবেন না। সেক্ষেত্রে অবশ্যই একটা অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিসটা কতটুকু হবে সেটুকু যদি আপনি নির্ধারণ করে দেন আগেই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ক্যারিং ক্যাপাসিটি তৈরি হবে যে না, এই ডেস্টিনেশনে 1000 টুরিস্টের বেশি সংকুলন হবে না। মানে আবাসনই নেই, যেহেতু আমার সিট সংখ্যাই নেই, তাহলে আমি ওই একদিনের জন্য তো 1000-এর বেশি যেতে পারবে না। হয়তো ওই 1000 পরের দিন চলে আসলো, পরে আবার 1000 গেল। কিন্তু আমাদের কক্সবাজারের অবস্থা হচ্ছে যে এখানে অনেক বেশি সংকট, মানে অনেক বেশি হোটেল হওয়াতে স্বাভাবিক ব্যাপার, আমি যদি একটা থাকার মাথা গোঁজার ঠাঁই পাই, আমি এখন কক্সবাজার ট্রেন চালু হয়েছে, আমি ট্রেনে ঝুলে ঝুলে হলেও আমি চলে যাব, কক্সবাজার চলে যাব, গিয়ে আমি মাথা গোঁজার ঠাঁই আছে সেখানে গিয়ে আমি যে কোনো একটা হোটেলে গিয়ে থাকবো। কিন্তু বিদেশিরা যখন আসবে তারা তো হচ্ছে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আর কি মেনটেন করবে, তাদের একটা স্টার লেভেল, যেটা আর কি 5 স্টার বা 4 স্টার মানের হোটেলগুলো তারা মেনটেন করে তখন হয়তো একটা ট্যুরিস্ট সেখানে ভিজিট করবে। তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি, সবারই যাওয়ার অধিকার রয়েছে, সবাই এখানে ভিজিট করবে। এখানে আপনি কাউকে গলা টিপে ধরে রাখতে পারবেন না, যে আপনি কাউকে আটকাতে পারবেন না, আর সেই অধিকারটুকু আপনার নাই। আমার দেখতে ইচ্ছা হয়েছে, আমি যাব। এখন কথা হচ্ছে আমরা যারা নীতি নির্ধারকরা যারা আছেন, তাদের হচ্ছে এখানে একটু সচেতন হতে হবে। এই যে পয়েন্টগুলোর কথা বললাম, সুগন্ধা বিচ বা কলাতলি বিচ, এরকম হ্যাঁ যাই হোক, এরকম পয়েন্ট যেগুলো আছে, আমাদের বিচটা তো মোটামুটি ধরেন সেই টেকনাফ পর্যন্তই বিস্তৃত। তো আমরা কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি, ধরেন আপনি বললেন যে বিদেশি টুরিস্ট আসলে 4 স্টার 5 স্টার বা মিনিমাম 3 স্টার হোটেল হয়তো তারা থাকবে। তো আমাদের কক্সবাজারে কিন্তু 3 স্টার থেকে 5 স্টার পর্যন্ত প্রচুর হোটেল আছে। তাহলে এখন এই পর্যায়ে কি আমরা বিদেশি টুরিস্ট অ্যাট্রাক্ট করব নাকি করব না? অবশ্যই করব, তবে সেটা আমি যেটা বললাম যে আবাসনটাকে মানে আমরা লিমিটেড করে দিতে হবে, আবাসনটাকে লিমিটেড করে দিতে হবে। এমন হতে পারে, আমার সাজেশন এটা, যেমন হতে পারে, যেহেতু কক্সবাজার থেকে আমাদের টেকনাফ পর্যন্ত মোটামুটি একটা বিচ আমাদের আছে, সেখানে এরকম যে পয়েন্ট কলাতলি, সুগন্ধা, এরকম আমরা কিছু কিছু করে পয়েন্ট আমরা ডেভেলপ করতে পারি, যে যেই পয়েন্টগুলো ইনানি, হিমসরি, অলরেডি পেচারদ্বীপ, এরকম তো বেশ কিছু আছে। তো এরকম কিছু আমরা পয়েন্ট আমরা আইডেন্টিফাই করে সেখানে নির্দিষ্ট সংখ্যক একটা হোটেল আমরা দিয়ে দিব, যে এই কয়েকটা মানে হোটেল, এখানে 5টা কি 10টা হোটেলের বেশি এখানে ডেভেলপ করা সম্ভব না বা করতে দেওয়া হবে না। তাহলে এরকম যদি আমরা 10টা পয়েন্ট আমরা নির্ধারণ করি, 10টা পয়েন্টে তাহলে 10টা 100টা 5টা করে হোটেল নিলেও 50টা হোটেল 1000 টুরিস্ট থাকতে পারছে, এরকমই। তাহলে কি আমার হচ্ছে তখন যেটা হলো, একটা পয়েন্টের উপরে আমার আর প্রেশারটা পড়লো, ওই চাপটা পড়লো না। আপনি শুধুমাত্র আমি গেলে কলাতলিতে দেখি যে হোটেল সংখ্যা আনলিমিটেড, আমি গিয়ে ছাতার তলে বসে যে আমার ওয়াইফকে নিয়ে একটু আপনার হচ্ছে একটা ডাব খাবো, সেই উপায় নেই। ছাতার তলে আমাকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হলো, সেখানে হচ্ছে আমি 10 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে তারপরে ছাতার সিরিয়াল পেলাম, বললো যে ঠিক আছে আপনি এখানে, ওনারা উঠলে তারপরে হচ্ছে আপনি এখানে বসতে পারবেন। তো তার মানে হচ্ছে এত চাপ এখানে, যে আপনার ছাতার তলে বসতে হলেও একটা রোমান্টিক মোমেন্ট আপনি কাটাবেন, সেখানেও আপনাকে হচ্ছে সিরিয়াল ধরতে হবে। আচ্ছা, মজার ব্যাপার হলো, আপনি ছাতার নিচে যে কিটকট গুলো আছে, ওগুলোতে আপনি যখন বসবেন, হ্যাঁ, আপনি বসার পরেও তো শান্তি নাই, একজন এসে বলবে ডাব খান, একজন এসে বলবে বাদাম খান, চা খান। আরেকটা ব্যাপার, এটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার ধরেছেন, যেমন হচ্ছে
আমি হচ্ছে ছাতার নিচে যখন বসলাম, আমার ওয়াইফও বসে আছে, হঠাৎ করে একটা ছেলে এসে পেছন থেকে আমার হচ্ছে ঘাড় টিপে মাথা টিপে দেওয়ার ইয়াতে বলছে বডি মাসাজ করে বডি দেয়, মাসাজ করে। এরকম একটা কিছু বলে আর তো কি। তখন আমি বললাম যে আচ্ছা, আমি তো তোমাকে এখনো পারমিশন দেইনি, তুমি কেন আমাকে গায়ে হাত দিয়েছো? আগে তো তুমি আমার পারমিশন নেবে যে হ্যাঁ স্যার আপনি ঘাট যে আপনি টিপে এটা নেবেন, চান কিনা, আগে তো প্রস্তাব দিবে যে আমি বডি মাসাজ করে দিব, আপনি চান কি আপনি চান কিনা, হ্যাঁ। আমার এই সার্ভিসটা আমার প্রয়োজন কিনা, সেটা আগে আমাকে অনুমতিটা নিতে হবে। তো এরকম যদি আমরা এই পয়েন্টগুলো যদি আমরা নির্ধারণ করতে পারি, এই পয়েন্টগুলোতে যদি আমরা স্পেসিফিক ওই কয়েকটা হোটেল দিতে পারি, তাহলে সেক্ষেত্রে হবে কি যে অন্যান্য দেশে, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা অন্যান্য দেশে যেভাবে নিয়ন্ত্রিত ওয়েতে যে তারা পর্যটনটা ডেভেলপ করেছে, ট্যুরিজমটাকে ডেভেলপ করেছে, আমরা সেই নিয়ন্ত্রিত ভাবে আমরা সেখানে ডেভেলপ করতে পারি। এবং সেক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা বিদেশি ডোমেস্টিক পর্যটক আকর্ষণ করব আকর্ষণ করতে পারবো, এবং তখন আর হচ্ছে আমার এই ডেস্টিনেশনটা ভারাক্রান্ত হবে না। পয়েন্টটা যদি আমি সেগ্রিগেট করে দিই, আলাদা আলাদা পয়েন্টে ভাগ করে দিই, এবং সেগুলোতেও সমপরিমাণ হচ্ছে ফ্যাসিলিটিস আমি নির্ধারণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা যত ট্যুরিস্ট আসবে আমাদের দেশে ইনকাম জেনারেট হবে তত বেশি। মানে এটাকে আপনি বলতে পারেন যে উই আর এক্সপোর্টিং আওয়ার ডেস্টিনেশন, ট্যুরিজম এক্সপোর্ট যেটা, উই আর এক্সপোর্টিং আওয়ার ডেস্টিনেশনস টু দ্য ফরেনার্স। ফরেনাররা তখন এখানে এসে আমাদের কাছে টাকা পয়সা দিয়ে সেটা তারা থাকবে, এখানে ইনকাম জেনারেশন হবে, আমাদের দেশের পেমেন্টটা। হ্যাঁ, মানে আমাদের হয়তো টেকসই উন্নয়নের একটা ভিত্তি পাবো। কিন্তু আমার আরো একটু জানার ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা টুরিস্ট ক্যারিং ক্যাপাসিটি কেন নির্ধারণ করছি না? এত এত বছর বাংলাদেশ স্বাধীন হলো, 53 বছর 54 বছর হলো, পর্যটনের ইতিহাসও তো দীর্ঘদিনের। শুধুমাত্র আমরা টুরিস্ট ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ করার অভাবে আমাদের পর্যটন ডেস্টিনেশনগুলো অলমোস্ট জনপ্রিয়গুলো ধ্বংসের পথে। তো টুরিস্ট ক্যারিং ক্যাপাসিটি কেন নির্ধারণ করা হচ্ছে না? এটা কি অনেক জটিল কাজ? না, এটা খুব বেশি যে জটিল কাজ তা নয়, সদিচ্ছার অভাব? হয়তোবা সদিচ্ছার অভাব। আপনি যে পয়েন্টটা আর কি বললেন, সদিচ্ছার অভাব। আপনি যদি মনে করেন যে আজকে কক্সবাজারে আমি সুনিয়ন্ত্রিতভাবে আমি ট্যুরিস্টকে পাঠাবো, যেটা শুধুমাত্র অ্যাকোমোডেশন সেক্টরটাকে যদি আপনি সুনিয়ন্ত্রিত ওয়েতে যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মানে অটোমেটিক্যালি আপনার হচ্ছে ডেস্টিনেশনটা আপনার ক্যারিং ক্যাপাসিটির কাভারেজের মধ্যে চলে আসবে। অ্যাকোমোডেশনটা একটা লিমিটেড করতে পারলো যে এখন যত মানুষই যাক তারা তো আর থাকতে পারবে না। এখন আপনি তো গিয়ে রাস্তায় উঠতে পারবেন না, রাস্তায় গিয়ে কি আপনি ঘুমাতে পারবেন? নিশ্চয়ই না। একদিন থাকলেও পরে আর জীবনেও যাবে পরে আর জীবনেও যাবে না। যে কারণে আপনাকে যদি অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিসটাকে একটু কন্ট্রোল করা যায় এবং নিয়ন্ত্রিতভাবে যদি আমি পরিকল্পিতভাবে যদি আমি ডেভেলপ করতে পারি, তাহলে অবশ্যই এটা ক্যারিং ক্যাপাসিটি আমরা মানে অ্যাট লিস্ট ক্যারিং ক্যাপাসিটির সাথে যায় এখানে, তখন আমরা সাস্টেনেবল ওয়েতে একটা ডেস্টিনেশনকে আমরা ডেভেলপ করতে পারবো, বাঁচাতে পারবো অ্যাটলিস্ট। তখন দেখবেন যে শুধু আমরা না, এটা যুগের পর যুগ পশ্চিমা বিশ্বের মতো এরকম ধ্বংস হবে না। আমাদের দেশগুলো যে বা এশিয়ান কান্ট্রিগুলোতে যে ডেস্টিনেশনগুলো এক্সপ্লোর হচ্ছে, সেগুলো যুগের পর যুগ বেঁচে থাকবে। সো মানুষ হচ্ছে পূর্বে থেকে শিক্ষা নেয়, মানুষ হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেয়। আমাদেরও উচিত যে যেসব ডেস্টিনেশনগুলো মানে আজ থেকে 50 বছর 100 বছর আগে মানে যাদের খুব বাহাদুরি ছিল, অনেক বেশি দাপট ছিল, অনেক দাপুটে যে ডেস্টিনেশনগুলো ছিল, সেগুলো কিন্তু আর সেই দাপটটা নাই, মানে তাদের যৌবন জৌলুস সব তলিয়ে গিয়েছে। আপনি বাটলারের যে মডেলটা আপনি জানেন, সেখানে কিন্তু উনি রিসোর্টের একটা মডেল দিয়েছে। উনি কিন্তু সেই মডেলটা দাঁড় করিয়েছে ধরেন হচ্ছে পশ্চিমা বিশ্বের কোনো একটা রিসোর্টকে নিয়েই কিন্তু সে মডেলটা দাঁড় করিয়েছে। সে দেখিয়েছে যে একটা রিসোর্ট যখন ডেভেলপ করা হয়, তখন সেই রিসোর্টটা ডেভেলপ হওয়ার পরে গ্রোথ স্টেজ হয়, অনেক ট্যুরিস্ট সেখানে আসে, এরপরে একটা ম্যাচিউরড একটা লেভেলে থাকে। এরপরে দেখা গেল যে সেই কিছুদিন পরে সেই রিসোর্টে আর মানুষ যাচ্ছে না, ডিক্লাইন পর্যায়ে। আবার দেখা গেল কিছু রিসোর্টে ডিক্লাইন অবস্থাতে গিয়ে সে আবার নতুন নতুন ফ্যাসিলিটিস নিয়ে আসলো, যেখানে হচ্ছে ইন্টারনেট ফ্যাসিলিটিস আগে ছিল না, সেখানে ইন্টারনেট ফ্যাসিলিটিস দিয়ে দিল। তখন মানুষ বলল যে না, এখন ওই জঙ্গলের মধ্যে ওই রিসোর্টে এখন ইন্টারনেট ফ্যাসিলিটিস আছে, আমরা সেখানে ওয়াইফাইটি ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আমাদের কমিউনিকেশনের ঝামেলা নেই, আমরা এখন যেতে পারি। সেই
পরন্ত একটা মানে রিসোর্টটা আবার সে উজ্জীবিত হয়ে যাবে। এটা তো গেল রিসোর্টের কথা, আমরা একটু ডেস্টিনেশনে থেকে, যেমন কক্সবাজারে অতিরিক্ত পর্যটকের ভারে, আমি শুধু যেহেতু আপনি কক্সবাজার উদাহরণ না ওটাই বলতেছি, অতিরিক্ত পর্যটকের ভারে কক্সবাজার শেষ, এটা বলাই যায়। বলাই যায়। কিন্তু রিয়েলিটি হচ্ছে এখনো কক্সবাজারে নতুন নতুন হোটেল গড়ে উঠতেছে। বিপরীত পাশে আমাদের যদি কক্সবাজারের বিকল্প তো আর হুবহু হবে না, তারপরে মোটামুটি যদি কুয়াকাটাটাকে ধরি, তাহলে এটা কি সরকারের তরফ থেকে কি এরকম উচিত না যে কুয়াকাটার দিকে ফ্যাসিলিটিস ডেভেলপ করে এই দিকের লোড কিছুটা যেন, কক্সবাজারের লোড কিছুটা যেন কুয়াকাটার দিকে যায়, এরকম কোনো পরিকল্পনা গ্রহণ করা নাকি মনে হয়? এটা আপনি যেটা বললেন সেটা হচ্ছে এই কুয়াকাটার দিকে আসলে আপনি যে মজাটা কক্সবাজারে পাবেন সে মজাটা মূলত আপনি কুয়াকাটায় পাবেন না। যে কারণে মানুষ হচ্ছে কক্সবাজারের একটা ফিলিংস আর কুয়াকাটার একটা ফিলিংস, দুইটা কিন্তু আলাদা। আলাদা। এই কারণে আমি এই আমার প্রপোজড একটা আপনি মডেল দিলাম, যেটা হচ্ছে যেহেতু আমাদের সেই কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত একটা মানে আচ্ছা, তার মানে সুবিশাল আপনি কক্সবাজারটাকে এক্সটেনশন করতে এক্সটেনশন, যদি পয়েন্টগুলো যদি এক্সটেনশন করা যায় তাহলে মানুষ কক্সবাজারের ফিলটাই পাবে। সেখানে গিয়ে তারা ওইভাবেই ফিলটা, আপনি কুয়াকাটাকেও সেমভাবে যখন মানুষ যেতে চাইবে, আপনি যখন হচ্ছে একটা ডেস্টিনেশনের অ্যাট্রাক্ট করবে একটা মানুষকে, তখন সেখানে মানুষের ভিড় জমবেই। জমবে। আর আপনি যদি মানে ধরেন হচ্ছে সোনা দিয়ে স্বর্ণ খোদাই করে যদি কোনো একটা ডেস্টিনেশন বানান, মানুষের যদি আকর্ষণ না হয় সেখানে কোনোদিনও যাবে না। না, রাইট। যে কারণে কুয়াকাটাকে আপনি কক্সবাজারের কি বলে এটাকে সম্পূরক হিসেবে নিতে পারেন না। হ্যাঁ, ওটা হয় না। ওটা আসলে হয় না। মানে আপনি বলছেন যে আমরা কক্সবাজারকেই লাগলে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে আমরা এক্সটেনশন করলে পয়েন্টগুলো, যেমন বিচের যে পয়েন্টগুলো যদি আমরা বাড়াতে পারি, সেক্ষেত্রে আমি মনে করি যে সেখানে সবাই যাবে, better হবে। সেটাই বেটার হবে, সবাই আসুক। এবং এটার যে একটা সুনাম আমাদের সারা পৃথিবীতে রয়েছে, যে আমাদের এই কক্সবাজার বিচের যে একটা সুনাম রয়েছে, সেই সুনামটাও আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো, যেন একজন টুরিস্ট এসে ঘুরে যেন সে ভারাক্রান্ত মন নিয়ে যেন ফিরে না যেতে হয়, মানে তার জন্য অ্যাটলিস্ট প্রাইভেসিটাও রক্ষা হয়। জি, থ্যাংক ইউ। এখন আপনি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, জি, আপনার কাছে আমি একটু হালাল ট্যুরিজমের একটা স্পষ্ট উদাহরণ বা সংজ্ঞা, হালাল ট্যুরিজম কি, এই বিষয়ে আমি একটু স্পষ্ট আপনার কাছে জানতে চাই। মানে ইদানিং তো হালাল ট্যুরিজম অনেক উচ্চারিত হচ্ছে, আমার ধারণা আপনি একটু ভালো বলবেন আর কি আমাদের কাছে। আচ্ছা, এখন হচ্ছে হালাল ট্যুরিজমের ইয়াটা নিয়ে আসলেন, এটা এটা আর কি এটা একটা টপিকস বলতে পারেন যে এটা এটা মোটামুটি এখন সবাই বেশ এখন অনেক মোটামুটি উচ্চারণ করছে আলোচনা যে আলোচনা হালাল ট্যুরিজম আসলে হালাল ট্যুরিজম কি? এটা ভালো একটা পয়েন্ট। এখন দেখেন, মানে আমাদের মুসলিমরা, জি, আমরা সবাই তো মুসলিম, আমরা দুজনই মুসলিম, যাই হোক, হ্যাঁ, আচ্ছা যাই হোক, মুসলিমরা হচ্ছে ট্রাভেল যখন শুরু করে, সেটা কিন্তু অনেক বহু বছর আগে থেকেই কিন্তু শুরু, হিজরত যেটাকে আর কি বলা মানে যায়, পৃথিবীর মানে ইতিহাস থেকেই তো ট্রাভেল আছেই, ট্রাভেল চলছেই। তাহলে মুসলিমরা যখন হচ্ছে ট্রাভেল করতে যায় বা ট্যুর করতে যায়, তখন তাদের কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়। বিভিন্ন ডেস্টিনেশনে গেলে তার কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়, সেটা এই শুরু লগ্ন থেকেই দেখা যাচ্ছে। তো এই পৃথিবীর শুরু লগ্ন থেকেই মুসলিমদের ট্রাভেল ফ্যাসিলিটিসটাকে যেন সুন্দরভাবে স্মুথলি তারা ট্রাভেল করতে পারে, কোনো জায়গায় যেন কোনো ব্যারিয়ার তৈরি না হয়, সেটার একটা উৎকৃষ্ট একটা আপনি এক্সাম্পল হিসেবে টানতে পারেন হালাল ট্যুরিজম। যেমন আপনি কোনো একটা দেশে হয়তো ঘুরতে গেলেন, নন মুসলিম কোনো একটা কান্ট্রিতে ঘুরতে গেলেন, আমি পাশের দেশ নেপালকে যদি টার্গেট করি, যদি নেপালও আপনি যদি ঘুরতে যান, তখন হচ্ছে একজন মুসলিমদের যে ফুডটা, খাবারটা, সেটা কিন্তু সে হালাল খাবার খাবে। আপনি যখন বিমানে ভ্রমণ করবেন, তখনও কিন্তু ওখানে যদি আপনাকে যে স্ন্যাক্সটা অফার করা হবে, সেখানেও কিন্তু আপনাকে বলে দেয়
যে আপনি কোন হ্যাঁ, খাবারটা যেটা আগে থেকে একটা মেসেজ দিয়ে রাখা যে মুসলিম মুসলিম তখন ফুডটা আর একটা কি। ওভারঅল একটা ইয়ে হবে। তার মানে এটাও কি এরকম যে ধরেন আমরা যেমন নেপালে গেলে আমরা হয়তো চিকেন পাই, হ্যাঁ চিকেন পান, হ্যাঁ। কিন্তু দেখা যায় মুরগিটা আসলে জবাই করেছে এরকম এরকম ব্যাপারটা কি ও হতে হ্যাঁ, পারে? যদি আপনি হচ্ছে আরো স্পেসিফিক ওয়েতে, এটা তো আমি শুরুর লগ্ন থেকে হ্যাঁ, হ্যাঁ। বললাম যে ধরেন অনেক দেশে গেলেই মানে মুসলিমরা যেহেতু মানে হালাল ফুড তারা সার্চ করে, তারা অনেক সময় খাবার খেতে পারতো না, মানে খাবার না খেয়ে যে দেশে গিয়েছে সে দেশে হয়তো বা তাদের জন্য ওই ধরনের খাবার বা উপযুক্ত খাবারটা নাই, যে কারণে তারা হচ্ছে অনেক সময় রুটি ক্যারি করতো। রুটি ক্যারি করে তারা হচ্ছে সেটা সেটা ওইখানে একদিন থাকলে রুটি খেয়ে সবজি টবজি দিয়ে খেয়ে চলে আসতো। তো আপনার যদি এরকম হয় যে সেখানে তার জন্য খাবারের ফ্যাসিলিটিস তৈরি করলেন, তাহলে সে ট্রাভেল তার জন্য স্মুথ হলো। এটা গেল একটা পয়েন্ট। এরপরে যদি আপনি আরও স্পেসিফিকলি যদি কোনো একটা ডেস্টিনেশন ডেভেলপ করতে চান, যেমন সেটা হচ্ছে যেটা বললেন যে মুরগিটা জবাই করার ইয়াটা, সেটা মানে শরিয়া সম্মত কিনা। হ্যাঁ, যে আমার জন্য মুরগি হালাল, মুরগি হালাল, কিন্তু এই যে প্রসেসিংটা মুরগি রান্না করা থেকে শুরু করে জবাই যা কিছু আছে যা কিছু আছে, যেমন হচ্ছে শরিয়া সম্মত সেটা কি না, সেটা যদি ডেভেলপ করা যায়, এটা যদিও এখন পর্যন্ত ডেভেলপ হয়নি, তবে যদি যদি এ ধরনের কোনো একটা কিছু ডেভেলপ করা যায়, তাহলে মুসলিমদের মধ্যে এটা দারুণভাবে সাড়া ফেলবে। এবং খুব ভালো একটা পয়েন্ট আপনি তুলে ধরেছেন। যদি শরিয়া সম্মতভাবে যদি আপনি এটাকে জবাই করতে পারেন, এবং রক্ত যেটা আর কি খাওয়াটা হারাম, রক্তটা যদি আপনি পরিষ্কার করে দেন হচ্ছে সেটার মানে শরিয়া সম্মতভাবে যদি এটাকে পরিষ্কার করে আপনি উপস্থাপন করেন, সেক্ষেত্রে এটা কিন্তু দারুণভাবে সাড়া ফেলবে একটা নন মুসলিম দেশে। তখন হচ্ছে আপনি মুসলিমদের এরকম একটা ফুড পাচ্ছেন, তারা কিন্তু দারুণভাবে মানে এটা এটা নিয়ে, কি তো হালাল ট্যুরিজমেরই অংশ নাকি? এটা হালাল, অবশ্যই এটা মার্কেটিং পয়েন্ট বলা যায় যে হ্যাঁ এই পয়েন্ট এটা এটা একটা মার্কেটিং একটা পয়েন্ট হতে পারে। এটা অবশ্যই হালাল ট্যুরিজমের একটা অংশ। আগে মানুষ হচ্ছে খাবার পেতো না, হালাল ফুড পেতো না, এখন হালাল ফুডটা পায়, যে কারণে সারা পৃথিবীতে একটা জেগেছে যে হ্যাঁ, আমি অমুক দেশে গেলে আমার খাবার নিয়ে আর টেনশন করতে হবে না, অ্যাটলিস্ট মানে হালাল যে ফুডগুলো সেটা আমি সেখান থেকে পাবো। আর আপনি যেটা বললেন এটা মার্কেটিং পলিসি হতে পারে, এটা তাদেরকে কোনো একটা ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য সে হয়তোবা মানে এই প্রসেসটা ইউজ করতে পারে যে আমরা আমাদের এখানেই একমাত্র আমরা শুরু করেছি শরিয়া ভিত্তিক হচ্ছে তাহলে খাবার হালাল পরিবেশন। ট্যুরিজম কি শুধু খাবারের ভিতরেই নির্দিষ্ট নাকি আরো খাবার ছাড়াও আরও অনেক কিছুই এখানে রয়েছে, যেমন হচ্ছে আপনি অ্যালকোহল ছাড়া যে আপনার যে ফ্রুট জুস? ফ্রুট জুসগুলো আছে সেটা আপনি অফার করতে পারেন। যেমন গ্রেপ জুসটা যদি আপনি হচ্ছে মানে অ্যালকোহল মুক্ত আর কি যদি অফার করতে পারেন, তাহলে ইট উইল বি ওয়ান্ডারফুল। মানে একজন মুসলিম ট্যুরিস্টের জন্য সে হচ্ছে কি বলে সুইমিং পুলে গিয়ে একটু তার ড্রিঙ্কস করতে ইচ্ছা হলো, মানে এটা এটা আমরা কি করব যে তাকে কি সুইমিং পুলে যখন যাবে তাকে না 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 অরেঞ্জ জুস লেমন জুস এগুলো দিব নাকি মানে না, এটা এটা আপনি ওয়াইন মেকিং প্রসেসের মধ্যেই এমন কোনো কিছু ইনোভেশন নিয়ে আসতে হবে, সেটা হয়তো মানে ফুড টেকনোলজি যারা মানে ইয়ে আছেন তারা ভালো বুঝবেন। মানে এটাকে অ্যালকোহলের মাত্রাটা যেন জিরো লেভেলে নামিয়ে আনা যায় আর কি, একদম জিরো লেভেলের অ্যালকোহল দিয়ে। অনেক ড্রিঙ্কসে আছে যেটা অ্যালকোহল ফ্রি, অ্যালকোহল ফ্রি এরকম অনেক বিয়ারও আমি দেখছি। অনেক আছে অনেক আছে অনেক আছে যেগুলো আর কি মানে এখন ট্যুরিস্ট হচ্ছে যেটা খেতে চায়, গ্রেপ জুস খেতে চাইলে গ্রেপ জুস দিতে পারে, অন্যান্য যে কোনো আইটেম যদি সে মানে ওয়াইনেরই তো থাউজেন্ডস অফ ক্লাসিফিকেশনস রয়েছে, সেখান থেকে আপনি যে ক্লাসিফিকেশনে অ্যালকোহল ফ্রি যেটা সেটা যদি সে ট্যুরিস্ট খেতে চায়, সেটাকে যদি অ্যাভেলেবেল করতে পারেন প্রোডাকশনটা, তাহলে মুসলিম হিসেবে সে মানে খুব মানে স্বাচ্ছন্দ্যে যে কোনো ডেস্টিনেশনে সে ভিজিট করতে পারবে। এটা এটা হচ্ছে আপনার ফুড অ্যান্ড বেভারেজের একটা পার্ট আর কি। আপনি দিলে মোটামুটি হালাল ট্যুরিজমটাকে আর কি যেটা আমরা বোঝাই সেদিকে আর কি ফোকাসটা আমরা দিতে পারি, যায় ব্যাপারটা। আর আর কোনো কিছু না, মানে হালাল ট্যুরিজম নিয়ে যেহেতু অনেক বেশি আলোচনা হচ্ছে, তো হালাল ট্যুরিজম বিষয়টা কি এটা নিয়েই একটু মানে ইনফ্যাক্ট আমাকে আসলে কয়েকজন বলেছে যে আসলে হালাল ট্যুরিজম জিনিসটা কি, যে আমরা কি তাবলিগের মতো নামাজ পড়ার উদ্দেশ্যে ঘুরবো
মানে একজন আমাকে বলেছে যে ধরা হ্যাঁ, যাক সেটা হতে পারে, যেমন বলে যে আপনি যেমন বললেন, যেমন আমাদের হচ্ছে পিলগ্রিমেজ ট্যুরিজম আছে। আপনি হজ করতে যাবেন, আপনি একজন মানে তীর্থযাত্রায় যাবেন, নন মুসলিমরা যারা, মানে সেই হজ করতে গেলে তাদেরকে আমরা পিলগ্রিমেজ ট্যুরিজম হিসেবে বলি। স্পিরিচুয়াল যে কোনো কিছু লাভের আশায় যখন সে হচ্ছে ভিজিট করে, পিলগ্রিমেজ ট্যুরিজম আমরা সেই যেমন আওতাভুক্ত আমি করি। যে একদম খুব টাটকা একটা রিসেন্ট একটা উদাহরণ দিই। একজন আমাকে বলেছে যে উনি এই যে কাঠমান্ডুতে যাবেন, হ্যাঁ। তো এখন উনি বললো যে ভাই কাঠমান্ডু তো এরকম অবস্থা, ওইখানে কোনো হালাল খাবার আছে কিনা। এখন আমি বললাম যে হালাল খাবার বলতে আপনি কি বলতেছেন, বলে এই চিকেন টিকেন। তখন আমি বললাম যে চিকেন আপনার জন্য হালাল, কিন্তু চিকেন যে প্রসেস করে এটাও তো একটা ব্যাপার আছে। তো আপনি কি জানেন কে জবাই করে বা এরকম? ও হ্যাঁ, তাই মানে উনিও এরকম বলছে যে হ্যাঁ, এটা তো আমি আসলে ওইভাবে চিন্তা করিনি। তো আমি বললাম যে কাঠমান্ডুতে শুধু হালাল ফুড না, অনেক বড় একটা মসজিদও আছে, তো আপনি সেখান থেকে সার্ভিস নিতে পারেন, অসুবিধা নেই। তো এরকম আমি করলাম। তো এখন আসলে হালাল ট্যুরিজম নিয়ে আমার একটা কিউরিওসিটি আছে আরো হ্যাঁ, বেশি বলুন জানার, বলুন। বা যে সেটা হচ্ছে মানে হালাল ট্যুরিজম প্রমোট করে এরকম বোধহয় পৃথিবীর বেশ কিছু মুসলিম প্রধান দেশ আছে। আচ্ছা আচ্ছা, মালয়েশিয়া আছে, আমাদের ইয়াতে হচ্ছে ইউএই আছে, দুবাই মিডল আছে, ইস্টের হ্যাঁ, বেশ কয়েকটা কান্ট্রি আছে, টার্কিও আছে। তো এখন ওইখানে কি ধরেন মানে যেটা অ্যালকোহল ফ্রি ওয়াইন তারা প্রমোট করার চেষ্টা করতেছে বোধহয় মানে নাকি? এটা হচ্ছে হালাল ট্যুরিজমের আর কি, আমি বললাম যে অ্যালকোহল ফ্রি যদি ওয়াইনটাকে আপনি দেন, তাহলে মুসলিমদের জন্য ট্যুরিজমটাকে এক্সপ্লোর করাটা সুবিধা হয় আর কি। মানে ট্যুরিজমটাকে তারা খুব ইজিলি রিসিভ করবে। আচ্ছা, আর আমি তুরস্কের, সম্ভবত তুরস্কের হচ্ছে এরকম কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে আমি একটা রিপোর্টে দেখেছিলাম এরকম, যে সেটা হচ্ছে যে ওইখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ যায়। তো ওইখানে বোধহয় একটা খণ্ডকালীন বিয়ে করার একটা ব্যাপার হ্যাঁ, আছে, ওটা ও মোটা এটা বিয়ে বা এরকম কোনো কিছু একটা নাম বলেছিল, যে তারা ওখানে ঘুরতে যাবে, হয়তো সময় কাটানোর জন্য তারা ওই ওই দেশে যতদিন থাকবে ওই 2 দিন 3 দিন 5 দিনের জন্য বিয়ে করবে, বিয়ের পরে আবার তালাক দিয়ে যাবে। হ্যাঁ, তো আপনি এটাও কি আপনি হালাল ট্যুরিজমের ব্যাপার হ্যাঁ, নাকি আপনি আসলে? আপনি সঠিক শুনেছেন। এটা আপনি যেটা কি শুনেছেন এটা সঠিক। এটা হালাল ট্যুরিজমের মধ্যেই আর কি নিয়ে এসছে তারা। যেটা হচ্ছে তাদের আইডিয়াটা যেটা আর কি, যেটা বললেন যে শর্ট টাইমের জন্য যে একটা ম্যারেজ করা এবং কিছু সময় কাটানোর জন্য তার একটা সঙ্গী দরকার। তো সেই সঙ্গীর সাথে সে সময় কাটাবে, কিন্তু পরনারী বা পরপুরুষের সাথে তো ইসলাম এটাকে হ্যাঁ, জায়েজ ওটা তো, করেনি। এটা তো যে কারণে একটা ওটা আপনি বিয়ে করবে তখন বিয়ে খণ্ডকালীন, করে খণ্ডকালীন বিয়ে করে আবার তাকে তালাক দিয়ে আপনি শরিয়া সম্মত। শরীয় সম্মতভাবে এটা করেন, এরকমটা আর কি হ্যাঁ, আছে, প্রচলন আছে আর কি। আচ্ছা, এগুলো 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 বোধহয় মিডল ইস্টের হ্যাঁ, দেশগুলোতে এটার প্রচলন আর কি তারা শুরু করেছে, আচ্ছা যেটা আর কি হালাল ট্যুরিজমের মধ্যেই এটাও পড়ে আর কি। আচ্ছা আচ্ছা। একজন মানুষ ট্যুর করতে আসলে তার হয়তোবা এই ফিলিংসটা জাগতে পারে যে একটু আমি সময় কাটাতে চাই আমার। এটা শুধু না, মানে ধরেন ধরেন এরকম তো অনেক ট্রাভেলার আছে যারা দেখা যায় 1 মাসের জন্য সে ধরা যায় ইউরোপ থেকে, যদি আমি ধরি ইন্দোনেশিয়াতে আসছে, 1 মাস সে থাকবে, কারণ তারা তো বছরের একটা নির্দিষ্ট সময় অনেক সময়ের জন্য দেশের বাইরে থাকে। তো হোয়াটএভার, মানে বিষয়টা বোধহয় এগুলোকেই মানে গুরুত্ব দিয়ে হ্যাঁ হ্যাঁ, জিনিসটাকে করা হচ্ছে এগুলোকে হালাল ট্যুরিজম। যেহেতু মানে মানুষের আপনি জানেন যে যখন একটা জিনিস চাহিদা তৈরি হয়, সেই চাহিদার উপর ভিত্তি করেই কিন্তু প্রোডাক্টগুলো ডিজাইন করে মানুষ। রাইট, মানে আমি এই ভাষাটাই খুঁজতেছিলাম, এটা বোধহয় টুরিস্টদের ডিমান্ডটাকে প্রাধান্য দিয়েই হালাল এরকমটা ট্যুরিজম আর কি। আইডিয়াটা বেশি করা হচ্ছে। হ্যাঁ এখানে এখন এর সাথে হ্যাঁ, এখন হচ্ছে মানে কোনো প্রোডাক্ট তো আর আপনা আপনি আসেনি, আপনি চাহিদার ভিত্তিতে আপনি হচ্ছে দেশে যখন আপনার একটা লেখার একটা চাহিদা তৈরি হয়েছে, তখন তো কলমের আবিষ্কারটা হয়েছে। এছাড়া তো মানুষ থিঙ্ক করে নাই যে কিভাবে কালিটাকে কলমের মধ্যে নিয়ে। মানে দরকারই নেই, তাহলে সে ব্যাপারে মানুষ কেন চিন্তা করবে? হ্যাঁ হ্যাঁ, মানে দরকারটাই মূলত হচ্ছে প্রোডাক্টটাকে তৈরি করে। যখন মানুষের একটা দরকার হয়, নিড হয়, সে নিড ফিল করে, তখন সেটা ধীরে ধীরে হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্টের কনসেপ্টটা আর কি তৈরি হয়। তো আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন। আশা করি সামনে আপনাকে আমরা আরো আমন্ত্রণ জানাবো, তখনও আপনি আমাদের মাঝে সময় দিবেন।
আপনাকেও অনেক ধন্যবাদ, দর্শকদের অনেক ধন্যবাদ। পর্যটনের 10 দিগন্ত যে অনুষ্ঠানটি শুরু করেছে আমাদের শ্রদ্ধেয় সুমন ভাই, যে শুরু করেছেন, এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। আমি মনে করি যে বাংলাদেশে হয়তো বা এই প্রথম এরকম একটা ইনিশিয়েটিভ উনি নিয়েছেন, যেটা আর কি ডিসকাশনের মাধ্যমে অনেক তথ্য, অনেক কিছুই মানুষ জানতে পারে। অনেক ট্রাভেলারের হাতে হয়তো বা এখন সময় নাই যে বই পড়ে সে হচ্ছে সেই তথ্যটুকু একটু জানবে, কিন্তু একটা শর্ট ভিডিও 10 মিনিট 5 মিনিটের একটা ভিডিও দেখে সে কিন্তু সেখান থেকে একটা জ্ঞান আহরণ করতে পারে। তো সেই কনসেপ্ট থেকে আমাদের শ্রদ্ধেয় সুমন ভাই যে ইনিশিয়েটিভটা নিয়েছে, উদ্যোগটা নিয়েছে, এটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। এবং আমি উত্তরোত্তর এই কি বলে এটাকে, পর্যটনের 10 দিগন্তের সাফল্য কামনা করি। এবং এটা এটা সফল হবে, এটা 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 ভালো একটা উদ্যোগ। এটা আমি আজকে বলে গেলাম, এটা এটা আগামী দিনে এটা একটা রোল মডেল হিসেবে দাঁড়াবে। এটা খুবই ভালো, চমৎকার একটা উদ্যোগ। আমি অনেক ধন্যবাদ জানাই, আমি হচ্ছে সুমন ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে আসলে তার মাথা থেকে এরকম একটা ইনিশিয়েটিভ এসছে। আগেও এসছে, অনেক ধরনের ইনিশিয়েটিভ তিনি নিয়েছেন এবং হচ্ছে ব্যতিক্রমধর্মী ইনিশিয়েটিভ তিনি নিয়েছেন। আমি বলতে চাই দর্শকদের যে আমাদের সুমন ভাই সে হচ্ছে সবসময় মানুষ যেটা চিন্তা করে তার থেকে ব্যতিক্রমধর্মী কিছু নিয়ে সে চিন্তা করতে অভ্যস্ত। আমরা সেটাই দেখে এসেছি, যুগের পর যুগ তার সাথে আমার সম্পর্ক। আমি তাকে অনেক ছোট থেকেই আমি জানি, চিনি। সে মানুষটাই এরকমটা আর কি, যে কারণে সেই আপনার পয়েন্ট অফ ভিউ থেকেই সে এটার ইনিশিয়েটিভটা নিয়েছে। আমি এটার সফলতা কামনা করি এবং অবশ্যই এটা সফল হবে। ধন্যবাদ সবাইকে। তো নাজুল ভাই, আমার সম্পর্কে তো অনেক কিছু বলে ফেললেন, এত তো দরকার ছিল না। আসলে আপনাদের সাথে আমার তো দীর্ঘদিনের পরিচয়, যোগাযোগ। তো অনেক ধন্যবাদ, আমার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলছেন, একটু কম বললেও চলতো। না না না, আপনি যা আমি ততটুকুই বলেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বরঞ্চ আরো কম বলেছি। না 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 না, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের আলোচনা শুনলেন। আমরা কথা বললাম আমাদের ক্যারিং ক্যাপাসিটি নিয়ে, মূলত ক্যারিং ক্যাপাসিটির গুরুত্ব নিয়ে, আর হালাল ট্যুরিজম নিয়ে। যদিও আলোচনা শেষের দিকে সময় স্বল্পতার জন্য খুব অল্পই আলোচনা করা গেল। আশা করি আমরা সামনের কোনো পর্বে হালাল ট্যুরিজম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে মূল কথা হচ্ছে, আমরা যদি আমাদের পর্যটন গন্তব্যগুলোকে বাঁচাতে চাই, অতিরিক্ত পর্যটকের ভার থেকে রক্ষা করতে চাই, তাহলে সেখানে পরিকল্পনা মাফিক পর্যটন গড়ে তুলতে হবে, পরিকল্পনা মাফিক আবাসন ব্যবস্থা করতে হবে। আসলে পরিকল্পনার কোনো বিকল্প নাই। আমরা যত তাড়াতাড়ি একটা সুন্দর পরিকল্পনা নিতে পারবো, তত তাড়াতাড়ি পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের পর্যটনকে আরও বেশি কার্যকরীভাবে এগিয়ে নিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আশা করি একদিন বাংলাদেশের পর্যটন অনেক সুন্দরভাবে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রইল। খোদা হাফেজ।